বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা যারা গুরু ক্লাবের নিয়মিত আয়োজনে যুক্ত হয়েছ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। তোমরা জানো গুরু ক্লাবের পক্ষ থেকে আমাদের বিসিএস সহ যে কোনো চাকরি প্রার্থীদের জন্য আমাদের যে ধারাবাহিক ক্লাসগুলো আমরা নিয়ে থাকি, তার এই ধারাবাহিকতায় আমরা আজ রয়েছি বিসিএস গুরু ক্লাবের যে অ্যাডভান্স কোর্সটি রয়েছে সেই কোর্সের 14তম কার্ডে। তোমরা জানো এই কোর্সটিতে আমরা মোট 47টি কার্ডে আমরা সম্পূর্ণ সিলেবাসকে ভাগ করেছি। সম্পূর্ণ সিলেবাসের ভিত্তিতে আমরা পরীক্ষার্থীদেরকে প্রস্তুত করার চেষ্টা করছি। শুধু তোমাদের জন্য পড়ার বিষয় নয়, সেখানে আমি তোমাদের সার্বক্ষণিক সহযোগিতার জন্য, পরামর্শের জন্য, তোমাদের বিষয়গুলো বোঝানোর জন্য সপ্তাহে 3 দিন আমরা লাইভে চলে আসি। লাইভে আমাদের ক্লাসগুলো অনুষ্ঠিত হয় ধারাবাহিকভাবে, তোমরা জানো। তার এই ধারাবাহিকতায় আমাদের আজকের ক্লাসটি অনুষ্ঠিত হতে যাচ্ছে 14তম কার্ডের উপর। আমরা যদি একটু দেখে আসি যে আমরা আসলে আজ কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছ আমরা ইংলিশ ক্লাসটি আজ করব হচ্ছে 14তম কার্ডের উপরে। আমরা যদি একটু কার্ডগুলোর সিকোয়েন্সটা দেখে আসি, তাহলে আমরা দেখব এখানে তোমরা দেখতে পাচ্ছ 47টি এক্সামে বিসিএস প্রিলি কনফার্ম। কেন আমরা এটা বলি, এটার ব্যাখ্যা আমরা জানবো, এবং কোর্সটির নাম দেয়া রয়েছে এখানে 47তম বিসিএস অ্যাডভান্স কোর্স। এখানে যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখবে এই যে প্রথম ছবিটি, এই ছবিটিতে এখানে আমরা প্রথমে যেটিকে মার্ক করে দেখিয়েছি, এই জায়গাটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত কোর্সের জায়গা, যেখান থেকে একজন বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থী নিজেকে প্রস্তুত করার সুযোগ পাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এর পরের যে ছবিটি রয়েছে, এই ছবিতে আমরা যদি এখান থেকে এই যে জায়গাটি রয়েছে অল সাবজেক্টস, যদি আমরা পড়ার জন্যই অল সাবজেক্টসে ক্লিক করি তাহলে আমরা এই ছবিতে আসতে পারবো। এই ছবিতে আসতে পারলে এখানে আমরা দেখো কতগুলো সাবজেক্ট দেখিয়েছি: বাংলা ব্যাকরণ, বাংলা সাহিত্য, ইংলিশ গ্রামার, ইংলিশ লিটারেচার। এইগুলো হচ্ছে প্রত্যেকটি আলাদা আলাদা সাবজেক্ট যেখান থেকে একজন পরীক্ষার্থী পড়তে পারবে। এরপর প্র্যাকটিস করার জন্য আমরা কতগুলো প্রশ্নের নমুনা এইভাবে দেখিয়েছি। এখানে একজন পরীক্ষার্থী যেভাবে পরীক্ষায় প্রশ্ন দেখবে সেইভাবেই আমরা কতগুলো প্রশ্নের অসংখ্য প্রশ্নের নমুনা এখানে তোমাদের জন্য রেখেছি। আমরা এইভাবে এই কার্ডটি ব্যবহার করব। কার্ডের মধ্যে আমরা যদি কোর্সটিতে চলে যাই তাহলে আমরা ধারাবাহিকভাবে কার্ডগুলো দেখতে পাবো। আমাদের আলোচনার ধারাবাহিকতায় তোমাদের জন্য আজকের প্রথম প্রশ্ন। যারা যুক্ত হয়েছে তারা দ্রুত প্রশ্নের উত্তর মন্তব্য করে জানাও। যারা যুক্ত আছো তারা দ্রুত প্রশ্নের উত্তর মন্তব্য করে জানাও। আমাদের আজকের প্রথম প্রশ্ন এটি। তোমাদের সুবিধার্থে আমরা আজকের আলোচনা তোমরা জানো যে আমরা এখন আমাদের ক্লাসের ধারাবাহিকতাগুলো একটু পরিবর্তন এনেছি। ক্লাসগুলোতে আমরা যেভাবে আগে যুক্ত থাকতাম এবং ক্লাসগুলো আমরা যেভাবে আগে তোমাদের জন্য উপস্থাপন করতাম, তার চাইতে তোমাদের অংশগ্রহণ বৃদ্ধি করার জন্য, তোমরাও যাতে তোমাদের চিন্তাগুলো আমার সাথে শেয়ার করতে পারো, সেই জন্য আমরা এখন প্রশ্ন উত্তরের মাধ্যমে যাচ্ছি। আমাদের আমরা প্রথম প্রশ্নটি দেখব। তার আগে তোমরা একটু দেখে জানাবে
যে যারা যুক্ত হয়েছে অন্যদেরকে যুক্ত করার জন্য তোমরা লাইভটি দ্রুত শেয়ার করে দিবে, এবং যারা শেয়ার করবে তাদেরকে আমি আমার আজকের ক্লাসের লেকচারটি তাদেরকে পিডিএফ আকারে পাঠিয়ে দেবো, তোমরা পরবর্তীতে এটি পড়ে নিতে পারবে। যারা যুক্ত হয়েছে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দ্রুত প্রশ্নের উত্তর মন্তব্য করে জানাও। আমরা প্রথম প্রশ্নের উত্তর ব্যাখ্যা সহ আমরা উত্তরটি জানবো। তার আগে তোমাদের কাছ থেকে মন্তব্য আশা করছি। তোমরা আমাকে সঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা মন্তব্য করে জানাবে। অনেকে যুক্ত হয়েছে, সকলকে অভিনন্দন জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমরা প্রথম প্রশ্নটি দেখতে পাচ্ছি। প্রথম প্রশ্নে আমাদের যে উত্তরটি সঠিক মনে করি সেই উত্তরটি মন্তব্য করে তোমরা দ্রুত জানাও। মন্তব্য পাচ্ছি, তন্দ্রা মন্তব্য করেছো, জি শুনতে পাচ্ছি, ধন্যবাদ তন্দ্রাকে। ইমরান হোসেন মন্তব্য করেছো অপশন ডি, রেসিপ্রোকাল প্রোনাউন। প্রশ্নটি হচ্ছে ওয়ান অ্যানাদার ইজ দ্য এক্সাম্পল অফ হুইচ প্রোনাউন। আমরা জানি প্রোনাউন হচ্ছে পার্টস অফ স্পিচের দ্বিতীয় প্রকার, প্রথমটি হচ্ছে নাউন, তারপর প্রোনাউন। প্রথম প্রশ্নটি আমাদের এই প্রোনাউন সম্পর্কিত আমরা রেখেছি। মুন্না মন্তব্য করেছে রেসিপ্রোকাল প্রোনাউন, তন্দ্রা মন্তব্য করেছে রেসিপ্রোকাল প্রোনাউন, মিসেস মায়া মন্তব্য করেছে পার্সোনাল প্রোনাউন। দেখা যাক আমরা কোন উত্তরটিকে সঠিক উত্তর হিসেবে নেব। হাবিব মন্তব্য করেছে, জি স্যার ক্লিয়ার শোনা যাচ্ছে, ধন্যবাদ হাবিবকে মন্তব্য করে জানানোর জন্য। তোমরা যারা উত্তর করেছো আমরাও প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি। প্রথম প্রশ্নটি হচ্ছে ওয়ান অ্যানাদার ইজ দ্য এক্সাম্পল অফ হুইচ প্রোনাউন। এখানে আমরা যদি সেন্টেন্সটির আমরা যদি এই শব্দটির অর্থ চিন্তা করি তাহলে আমরা পাবো একে অপরকে। আমরা এরকম বলি যে দে আর হেল্পিং ওয়ান অ্যানাদার, তারা একে অপরকে হেল্প করছে, সহযোগিতা করছে। সেক্ষেত্রে আমরা যখন কোনো প্রোনাউন বা সর্বনামের মধ্যে এরকম পাবো যে একজন ব্যক্তি, এবং এখানে দেখবো আমরা আরো একজন ব্যক্তি, এই দুইজন ব্যক্তি যখন দুটি কাজ করছে, এই ব্যক্তি এই ব্যক্তিকে সহযোগিতা করছে, আবার এই ব্যক্তি এই ব্যক্তিকেও সহযোগিতা করছে। তাহলে যখন তার কাজটি তারই মতো হয়ে ফিডব্যাক আবার নিজের দিকে ফিরে আসবে, তখন আমরা যে ধরনের প্রোনাউন ব্যবহার করি সেই ধরনের প্রোনাউনকে আমরা বলি রেসিপ্রোকাল প্রোনাউন। তোমরা যারা রেসিপ্রোকাল প্রোনাউন উত্তর দিয়েছো তোমাদের উত্তর সঠিক হয়েছে। এবং পার্সোনাল প্রোনাউন হবে না, কারণ পার্সোনাল প্রোনাউন আমরা জানি যেগুলো ব্যক্তিকে বোঝায়, যদিও এখানে ব্যক্তির একটি ইঙ্গিত রয়েছে কিন্তু তা সত্ত্বেও এটি পার্সোনাল প্রোনাউন বলা যাবে না। পার্সোনাল প্রোনাউন হচ্ছে যেমন আই, উই, হ্যাঁ, সি, হি, এগুলোকে আমরা পার্সোনাল প্রোনাউন বলি। রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা জানি, রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে যেমন সেলফ যুক্ত থাকে, সিঙ্গুলারের সাথে সেলফ যুক্ত থাকে, যেমন মাই সেলফ, হিম সেলফ, হার সেলফ। আবার যদি প্লুরাল হয় সেই ক্ষেত্রে সেলফ যুক্ত হয়। এ ধরনের যে প্রোনাউনগুলো সেগুলোকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বলি। এরপর ইন্টারোগেটিভ প্রোনাউন রয়েছে। ইন্টারোগেটিভ আমরা জানি কোশ্চেন, যদি প্রশ্নবোধক থাকে, সে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে, এবং যেগুলোকে আমরা WH কোশ্চেন বলি, এই শব্দগুলোই মূলত রিফ্লেক্সিভ ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। আশা করি তোমরা প্রশ্নের উত্তর পেয়েছো। যদি তোমাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে। ইতিমধ্যেই হাবিব এবং হালিমা সাদিয়া মন্তব্য করেছে অপশন ডি, আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, তোমরা আমার সাথে শেষ পর্যন্ত থাকবে, এবং আমরা আজকে অনেকগুলো সহজ এবং জটিল গুরুত্বপূর্ণ, এক কথায় গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের শেষ পর্যন্ত যুক্ত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। বাংলাদেশ ইজ দ্য এক্সাম্পল অফ ড্যাশ নাউন। বাংলাদেশ শব্দটি কোন ধরনের নাউন? এখানে 4টি নাউনের অপশন দেওয়া রয়েছে, প্রপার, কমন, কালেকটিভ এবং ম্যাটেরিয়াল। কোনটি সঠিক উত্তর মনে করছো দ্রুত মন্তব্য করে জানাও। চমৎকার, মুন্না মন্তব্য করেছো প্রপার নাউন। মিসেস মায়া মন্তব্য করেছো অপশন এ অর্থাৎ প্রপার নাউন। রুবায়েত শাহরিন মন্তব্য করেছো অপশন এ। সাউদা মন্তব্য করেছো প্রপার নাউন। সুমাইয়া ইসলাম বলেছো অপশন এ অর্থাৎ প্রপার নাউন। অনেকেই মন্তব্য করেছো, আরো যারা যুক্ত আছো সকলেই মন্তব্য করবে। তোমাদের প্রশ্নের উত্তর সঠিক হোক কিংবা সঠিক না হোক তোমরা সবাই মন্তব্য করবে, এবং যুক্ত থেকে ব্যাখ্যাটি ভালো করে বোঝার চেষ্টা করবে। যদি বুঝতে সমস্যা হয় সেটিও আমাকে মন্তব্য করে জানাবে, আমি পুনরায় চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর।
যারা যুক্ত হয়েছে, যারা এইমাত্র যুক্ত হচ্ছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং অন্যদেরকে যুক্ত করার জন্য তোমাদেরকে লাইভটি শেয়ার করার জন্য বলছি। সাফিয়া খাতুন মন্তব্য করেছে অপশন এ, সুমাইয়া ইসলাম অপশন এ। মোটামুটি সকলেই যারা এই প্রশ্নের উত্তর দিয়েছো, হালিমা সাদিয়া সহ, হাবিবুল্লাহ হাবিব সহ সবাই অপশন এ উত্তর করেছো। আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন এ। আমরা এটিকে কেন সঠিক উত্তর বলছি, কারণ আমরা জানি প্রপার নাউন বলতে বোঝায় এমন বিশেষ্যকে যেই বিশেষ্য নির্দিষ্ট কোনো এককের নামকে বোঝায়। আমরা এই ধরনের নাউন বা বিশেষ্যকে প্রপার নাউন বলি। বাংলাদেশ যেহেতু একটি নির্দিষ্ট দেশের নাম, দ্য নেম অফ এ সার্টেন কান্ট্রি ইজ বাংলাদেশ, তাই আমরা এটিকে প্রপার নাউন বলি। আরো যে 4টি অপশন রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ, কমন নাউন বলতে আমরা জানি জাতিকে বোঝায়, যে শব্দ দ্বারা কোনো জাতিকে বোঝানো হবে, যেমন হতে পারে ম্যান, মানুষের জাতি বোঝাচ্ছে, যেমন হতে পারে বুক, বইয়ের জাতি বোঝাচ্ছে, যেমন হতে পারে রিভার, এটা নদীর জাতি বোঝাচ্ছে। এরকম শব্দগুলো হচ্ছে কমন নাউন। এরপর রয়েছে কালেকটিভ নাউন, যেটি সমষ্টি বোঝায়, তোমরা জানো, যেমন ক্লাস কিছু ছাত্রের সমষ্টি, এরপর হতে পারে ফ্যামিলি কিছু মেম্বারের সমষ্টি, মানুষের সমষ্টি। এরকম ক্লাস, ফ্যামিলি, টিম, গ্রুপ এই জাতীয় শব্দগুলোকে আমরা কালেকটিভ নাউন বলি। এরপর রয়েছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল শব্দের অর্থ হচ্ছে বস্তুবাচক, যেটা কোনো ম্যাটেরিয়াল বোঝাবে। এরকম বস্তু বোঝাতে পারে, যেমন হতে পারে রাইস, হতে পারে পেপার, এরকম হতে পারে উড। এরকম বস্তুগুলো হচ্ছে আমরা জানি ম্যাটেরিয়াল নাউন। এই নাউনের অর্থগত দিক থেকে নাউনের যে 5টি প্রকার রয়েছে, আরো একটি রয়েছে অ্যাবস্ট্রাক্ট নাউন, সেখান থেকে এই প্রশ্নটি করা হয়েছিল। অনেকেই সঠিক উত্তর দিয়েছো, তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অনিলা আক্তার, অ্যাডাম স্মিথ মন্তব্য করেছো, তোমাদের উত্তরও সঠিক হয়েছে। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। তোমাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই জানাবে। কি দিস ফ্রেজ মিনস, তোমরা অনুমান করে জানাবে এই প্রশ্নের সঠিক উত্তর কি হতে পারে। যাদের জানা আছে তারাও চেষ্টা করবে, তারাও জানাবে, উত্তর করবে, মন্তব্য করবে। যাদের জানা নেই তারা অনুমান করে এখানে অপশনে উত্তর করবে। তাহলে তুমি নিজেকে যাচাই করতে পারবে যে তোমার অনুমানটি ঠিক কতটা কাছাকাছি যায় সঠিক উত্তরের। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম প্রশ্নটির অপশন হচ্ছে টাফ কুকি শব্দের এই ফ্রেজটির অর্থ দ্য ডেট্রিমেন্টাল পারসন, দ্য ডিটারমাইন্ড পারসন, দ্য ডাইমেনশনাল পারসন, দ্য ডিভোশনাল পারসন। অনিলা আক্তার মন্তব্য করেছে ডিটারমাইন্ড পারসন। মন্তব্যের জন্য ধন্যবাদ। আরো যারা যুক্ত আছো দ্রুত মন্তব্য করে জানাও। তন্দ্রা মন্তব্য করেছে অপশন বি অর্থাৎ ডিটারমাইন্ড পারসন। রোবায়েত মন্তব্য করেছে অপশন বি অর্থাৎ ডিটারমাইন্ড পারসন। তোমাদের মন্তব্য পেলেই আমি এই প্রশ্নের সঠিক উত্তর ব্যাখ্যা সহ বলে দিব। মিসেস মায়া মন্তব্য করেছে অপশন বি। আমরা চলে যাচ্ছি এই প্রশ্নের উত্তর সহ ব্যাখ্যায়। আমরা যে শব্দটি দেখতে পাচ্ছি টাফ কুকি, এই টাফ কুকি শব্দটি বলতে বোঝায় দৃঢ় চিত্ত বা দৃঢ় সংকল্প ব্যক্তিত্ব। এখানে আমরা যে 4টি অপশন দেখতে পাচ্ছি, প্রথমটিতে রয়েছে ডেট্রিমেন্টাল। এই ডেট্রিমেন্টাল শব্দের অর্থ হচ্ছে ক্ষতিকর, আমরা জানি। এরপর রয়েছে ডিটারমাইন্ড। ডিটারমাইন্ড অর্থ হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞ। এই জন্য তোমরা যারা সঠিক উত্তর হিসেবে এই অপশনটিকে বেছে নিয়েছো, আমরা বলছি সঠিক উত্তর হচ্ছে অপশন বি। এরপর ডাইমেনশনাল বলেছো, যে যেটা মাত্রিক, যার বিভিন্ন মাত্রা থাকতে পারে, এরকম অর্থ বোঝানোর জন্য ডাইমেনশনাল বলা হয়। এবং রয়েছে ডিভোশনাল। ডিভোশনাল অর্থ হচ্ছে নিবেদিত ব্যক্তিত্ব, যারা কোনো কাজের প্রতি খুব বেশি নিজেদেরকে উপস্থাপন করে, নিবেদন করে, তাদেরকে ডিভোশনাল পারসন বলা যায়। এরকম 4টি অপশন থেকে সঠিক উত্তর যারা ডিটারমাইন্ড পারসন বলেছো, তোমাদের উত্তরটি সঠিক হয়েছে। অ্যাডাম স্মিথ মন্তব্য করেছে অপশন বি। হালিমা সাদিয়া, সাফিয়া খাতুন, মিসেস মায়া, সকলকে মন্তব্যের জন্য ধন্যবাদ। তোমাদেরকে জানার জন্য বলছি, তোমরা যারা যুক্ত হয়েছো ইতিমধ্যেই মন্তব্য করছো, তোমরা সাথে থেকে অবশ্যই সবগুলো প্রশ্নের উত্তর মন্তব্য করবে। আজ আমরা টোটাল 25টি প্রশ্নের উত্তর প্রদান করব। এখানে আমরা প্রশ্নের ধারাবাহিকতা রেখেছি তোমাদের জন্য, সেইখান থেকে তোমরা ধারাবাহিকভাবে এইভাবে প্রশ্নের নমুনাগুলো দেখতে পাবে। এই প্রশ্নগুলো দেখে আমাদের ক্লাস তোমাদের কেমন লাগছে, সঠিকভাবে দেখতে পাচ্ছ কিনা, ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, বা আর কোন কোন জায়গাতে আমাদের আরো কাজ করার বাকি রয়েছে, সেই বিষয়গুলো তোমরা জানালে আমরা আগামীতে আরো সুন্দরভাবে তোমাদের জন্য উপস্থাপিত হতে পারবো।
আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। তোমাদের জন্য এবারের প্রশ্ন হচ্ছে 4 নম্বর প্রশ্ন। তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের দেখার সুবিধার্থে প্রশ্নটি বড় করে দিচ্ছি। দেখো 4 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য উইমেন ড্যাশ was old and bent. আমরা যেহেতু আজ কথা বলছি সম্পূর্ণ গ্রামারের উপরে, তোমরা শিরোনাম দেখেই বুঝতে পেরেছো আজকে আমাদের ক্লাসটি হচ্ছে ইংলিশ গ্রামার সম্পূর্ণ সিলেবাসের উপরে। কাজেই এই সম্পূর্ণ সিলেবাসের ভিত্তিতে আমরা প্রশ্নপত্রটি সাজিয়েছি এমন ভাবে যেন সবগুলো অধ্যায় মোটামুটি চলে আসে, তোমরা যেন বুঝতে পারো কোন অধ্যায় থেকে কোনটি আমরা আলোচনা করেছি। এর আগে যে 3টি প্রশ্ন আমরা করে এসেছি, প্রথমটি ছিল প্রোনাউনের উপরে, তারপরেরটি ছিল নাউনের উপরে, এবং এর পরের যে সর্বশেষ প্রশ্নটি আমরা দেখলাম সেটি ছিল অ্যাডজেক্টিভের উপরে। এবারে আমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি দ্য উইমেন, এখানে 4টি অপশনে 4টি ফ্রেজ রয়েছে। 4টি অপশনে এই 4টি ফ্রেজ, এখানে কোন ফ্রেজটিকে তুমি সঠিক উত্তর মনে করবে দ্রুত মন্তব্য করে জানাও। ইতিমধ্যেই সাফিয়া এবং মায়া মন্তব্য করেছো অপশন সি, হোম আই স্পোক। হালিমা সাদিয়াও তাই বলেছো। আমরা কোন উত্তরটিকে সঠিক উত্তর বলবো? অনিলা মন্তব্য করেছো হোম আই স্পোক। দেখা যাক আমরা কোন উত্তরটিকে সঠিক উত্তর বলবো এবং কেন সেটিকে সঠিক উত্তর বলবো আমরা ব্যাখ্যা সহ জানবো। সেজন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। হাবিবুল্লাহ হাবিব এবং অ্যাডাম স্মিথ, তোমরাও অপশন সি বলেছো। তোমরা যারা মন্তব্য করেছো ইতিমধ্যেই তোমাদেরকে মন্তব্যের জন্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি প্রশ্নের সঠিক উত্তরে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম যে ফ্রেজটি রয়েছে এই ফ্রেজের শুরুতেই আছে রিলেটিভ প্রোনাউন হিসেবে দ্যাট। এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে দ্যাট এর ব্যবহার সঙ্গত নয়। কেন সঙ্গত নয়? কারণ তার ঠিক আগে যেটি রয়েছে দ্য উইমেন। দ্য উইমেন বলতে একজন মানুষকে বোঝায়, মানুষের ক্ষেত্রে দ্যাট এর ব্যবহার সঠিক হতে পারে না, তাই প্রথম অপশনটি সঠিক উত্তর হবে না। এরপরে বি এবং ডি এই দুইটি অপশনের মধ্যে আমাদের কোনো রিলেটিভ প্রোনাউন নেই, তাই আমরা এই দুটিকে সঠিক উত্তর হিসেবে নিতে পারি না। সঠিক উত্তর হবে হোম আই স্পোক। এক্ষেত্রে আমরা অনেক সময় এই স্পোকের সাথে টুটা যুক্ত করে দিতে পারি, সেক্ষেত্রেও অপশনটি সঠিক হবে হোম আই স্পোক টু। তারপরে যে অংশটি রয়েছে ওয়াজ ওল্ড অ্যান্ড বেন্ট, অর্থাৎ যে ভদ্র মহিলা যাকে আমি বলেছিলাম, যার সাথে আমি কথা বলেছি, তিনি হচ্ছেন কুজো বা বয়স্ক, এরকম অর্থ বোঝানোর জন্য আমরা এই ধরনের সেন্টেন্স বলে থাকি, ব্যবহার করে থাকি। আশা করি তোমরা প্রশ্নের উত্তরটি ব্যাখ্যা সহ বুঝতে পেরেছ। এই ক্ষেত্রে হোম আই স্পোক অথবা হোম আই স্পোক টু এই দুটিকে আমরা সঠিক উত্তর হিসেবে নিতে পারি। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। তোমাদের জন্য এবারের প্রশ্ন হচ্ছে ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স। তোমরা আগে সেন্টেন্স গুলো ভালো করে লক্ষ্য করো, কোন জায়গা থেকে প্রশ্ন করা হয়েছে সেটা বোঝার চেষ্টা করো, এরপর মন্তব্য করে দ্রুত তোমরা মন্তব্য বক্সে জানাও যে কোনটিকে তুমি সঠিক উত্তর মনে করছো। মন্তব্য করে জানাও, আমি এই প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তর প্রদান করব। আশা করি সকলেই দেখতে পাচ্ছ। তোমরা সকলেই প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছ। তোমরা ইতিমধ্যে মন্তব্য করেছো অপশন এ। 5 নম্বর প্রশ্ন, অপশন এ বলেছো তোমরা। তোমরাকে ধন্যবাদ জানাচ্ছি মন্তব্যের জন্য। বাকি যারা আছো তারাও দ্রুত মন্তব্য করে জানাও কার উত্তর সঠিক হিসেবে আমরা নিব এবং কোনটাকে আমরা সঠিক বলবো, কেন বলবো সেই ব্যাখ্যায় আমরা যাব। মুন্নাকে ধন্যবাদ জানাচ্ছি মন্তব্যের জন্য। মুন্না মন্তব্য করেছে অপশন এ। আমরা মুন্নার মন্তব্যটি স্ক্রিনে দেখতে পাচ্ছি। এভাবে আমরা রুবায়েত
রুবায়েত মন্তব্য করেছে অপশন এ। অনিলা মন্তব্য করেছে দ্য পোয়েট অ্যান্ড দ্য প্লে রাইট ইজ ডেড, অর্থাৎ অনিলার উত্তর অনুসারে তার অপশন হচ্ছে অপশন বি। দেখা যাক আমরা কোনটিকে সঠিক উত্তর বলি। হালিমা সাদিয়া এবং সাফিয়া খাতুন দুইজনই মন্তব্য করেছে অপশন এ। মিসেস মায়া মন্তব্য করেছে অপশন সি। দেখা যাক অ্যাডাম স্মিথ এবং হাবিবুল্লাহ হাবিব তোমরা দুইজনই মন্তব্য করেছো অপশন এ। বেশিরভাগ তোমরা সঠিক উত্তর হিসেবে বেছে নিয়েছো অপশন এ কে। আশা করি তোমরা বুঝতেও পেরেছো ঠিক কোন জায়গা থেকে প্রশ্নটি করা হয়েছে। আমরা এখানে মূলত যেটি আমরা বলি যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট এবং ভার্বের এগ্রিমেন্ট এর ব্যাপার যেটি আমরা ইংরেজি গ্রামারে বলে থাকি। এই সাবজেক্ট এবং ভার্বের এগ্রিমেন্টের জায়গাতে আমরা একটি নিয়মে এরকম পড়েছি যে যখন দা যুক্ত কোনো সাবজেক্ট থাকবে এবং এন্ড দ্বারা যুক্ত হবে এবং তাকে পরিচয় দেওয়ার জন্য তার পরিচয় সূচক আরো একটি শব্দ যদি থাকে, দুটো শব্দ যদি সমজাতীয় হয়, যেমন পোয়েট এবং প্লে রাইট, এই দুটো সমজাতীয় শব্দ রয়েছে এখানে, একটির আগে দি রয়েছে আরেকটির আগে দি নেই, তার মানে এই দুটো এরকম যদি যখন ফরম্যাটে থাকবে দি যোগ অ্যাডজেক্টিভ ওয়ান, তারপরে আমরা যদি দেখি এন্ড, তারপরে যদি থাকে অ্যাডজেক্টিভ টু, অর্থাৎ দি যদি শুধুমাত্র একবার ব্যবহার করা হয় তাহলে এ ধরনের অ্যাডজেক্টিভের ব্যবহার বোঝাচ্ছে যে এখানে একজন ব্যক্তিকেই বোঝানো হচ্ছে। দি পোয়েট অ্যান্ড প্লে রাইট, একজন কবি এবং নাট্য নির্মাতা, নাট্যকার, এই দুটি বলতে একজন মানুষকেই বোঝানো হচ্ছে। এটা সম্ভব যে মানুষ কবিতা লিখবে সেই মানুষ একই সাথে নাট্য নির্মাতা হতে পারে। এরকম যদি একজন ব্যক্তিকে বোঝায় সেক্ষেত্রে ভার্বটি হবে ইজ। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ। লক্ষ্য করবে এর পরের প্রশ্নে, পরের অপশনে রয়েছে দি পোয়েট, এখানে রয়েছে দি প্লে রাইট। এখানে দি ব্যবহার করা হয়েছে দুইবার, দুইবার দি ব্যবহার করার কারণে এখানে ব্যক্তি বোঝানো হচ্ছে দুইজনকে। আর দুইজন যদি ব্যক্তি বোঝায় সেক্ষেত্রে ভার্ব ইজ সঙ্গত নয়, সেক্ষেত্রে যদি ভার্ব আর হতো তাহলে আমরা এই অপশন বিটাকে সঠিক উত্তর বলতে পারতাম। এরপরে এখানে অপশন সি তে যদি লক্ষ্য করো, দি একবার ব্যবহার করা হয়েছে পোয়েটের জন্য এবং প্লে রাইটের জন্য, তার মানে একজন ব্যক্তিকেই বোঝানো হচ্ছে। আর একজন ব্যক্তি যদি বোঝানো হয় সেক্ষেত্রে ভার্ব আর সঙ্গত নয়, এক্ষেত্রে ইজ সঠিক উত্তর হতো। এরপরে দেখতে পাচ্ছ তোমরা এখানে ওয়ার ব্যবহার করা হয়েছে একজন ব্যক্তির জন্য, দি একবার ব্যবহার করে পোয়েট এবং প্লে রাইট একজন ব্যক্তির জন্য ওয়ার বা বহুবচনবাচক কোনো ভার্ব সঙ্গত নয়। এই কারণে আমরা এই 2, 3, 4 বি সি ডি এই তিনটি অপশনকে সঠিক উত্তর বলতে পারছি না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা মন্তব্য করেছো অপশন এ তাদের উত্তরটি সঠিক হয়েছে। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। I wish I had seen you before, এই সেন্টেন্সটিকে আমরা যদি চিন্তা করি যে সেন্টেন্সটি হচ্ছে একটি, যেহেতু উইশ দেওয়া আছে এটি একটি অপটেটিভ সেন্টেন্স, এই অপটেটিভ সেন্টেন্সকে যদি আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তরিত করি সেক্ষেত্রে আমরা সেন্টেন্সটিকে চেঞ্জ করলে, ট্রান্সফর্ম করলে আমরা কোন ফরম্যাটটি পাবো? ইফ আই হ্যাড সিন ইউ বিফোর, হ্যাড আই সিন ইউ বিফোর, ওহ আই হ্যাড সিন ইউ বিফোর, ওয়াও আই হ্যাড সিন ইউ বিফোর, আমরা কোনটিকে সঠিক উত্তর বলবো? দ্রুত তোমরা মন্তব্য করে জানাও। আমরা যদি সেন্টেন্সটিকে এক্সক্লেমেটরিতে রূপান্তর করি তাহলে আমরা সঠিক উত্তর বলবো কোনটিকে? নাইমকে ধন্যবাদ জানাচ্ছি মন্তব্যের জন্য। নাজমুল হাসান খান নাইম মন্তব্য করেছে অপশন বি। আমরা রুবায়েত শাহরিনের মন্তব্য পেয়েছি 6 এর এ, অর্থাৎ এই চলমান প্রশ্নটির উত্তরে রুবায়েত অপশন এ কে বাছাই করেছে সঠিক উত্তর হিসেবে। দেখা যাক আমরা কোনটিকে সঠিক উত্তর বলি। অনিলা বলেছে অপশন বি, হ্যাড আই সিন ইউ বিফোর। মন্তব্যের জন্য ধন্যবাদ। নাইম মন্তব্য করেছে অপশন বি। দেখা যাক আমরা কোনটিকে সঠিক উত্তর বলি। এরপর তাসনিম মাহজাবিন সাউদা মন্তব্য করেছে অপশন বি। মুন্না মন্তব্য করেছে অপশন বি। দেখা যাক আমরা কোনটিকে সঠিক উত্তর বলি। আমরা ব্যাখ্যা সহ উত্তরের চলে যাব। সাফিয়া খাতুন মন্তব্য করেছে অপশন বি। আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি। এখানে আমাদের যেটি বোঝার ব্যাপার সেটি হচ্ছে এই এখানে দেখবে লক্ষ্য করে ইফ দেয়া আছে, এখানে দেয়া আছে ও, এখানে দেয়া আছে ওয়াও, বলা হয়েছে যে ইফ আই উইশ আই হ্যাড সিন ইউ বিফোর, যে আমি যদি আপনাকে আগে দেখতাম,
এরকম প্রশ্নের অর্থ বোঝানোর জন্য হ্যাড আই সিন ইউ বিফোর, যে আমি যদি আপনাকে আগে দেখতাম, আশ্চর্যবোধক বা ভাববাচক এরকম বাক্য বোঝানোর জন্য, বিস্ময়সূচক বাক্য বোঝানোর জন্য এখানে হ্যাড আই সিন ইউ বিফোর এই ফরম্যাটটি হচ্ছে সঠিক এক্সক্লেমেটরি সেন্টেন্সের ফরম্যাট। ইফ, ও, ওয়াও এগুলো দিয়ে সেন্টেন্সটিকে যেভাবে গঠন করা হয়েছে সেগুলো সঠিক নয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার প্রশ্নের উত্তর আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দ্য ওয়ার্ড হোমোজেনাস, হোমোজেনাস শব্দটির অর্থ কি এটি তোমরা দেখতে পাচ্ছ সিনোনিম অ্যান্টোনিম লেসন থেকে এসেছে। সিনোনিম অ্যান্টোনিমের যে চ্যাপ্টার তোমরা পড়ে থাকো, অর্থাৎ প্রচুর পরিমাণ পড়া এই জায়গাটিতে রয়েছে। আমরা এই পড়ার জায়গাটি কিভাবে কভার করতে পারি সেই বিষয়ে কথা বলবো। প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, আমরা বলছিলাম সিনোনিম অ্যান্টোনিম সম্পর্কে যদি আমরা এরকম যে অধ্যায়গুলো রয়েছে যেগুলো বিশেষ করে মুখস্থ নির্ভর অধ্যায়, সেই অধ্যায়গুলো পড়ার ক্ষেত্রে আমরা পড়াটাকে দুই ভাগে ভাগ করার কথা বলি। এক ভাগ হচ্ছে তুমি আগে থেকেই জানো, আরেক ভাগ প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলো তোমার কাছে নতুন মনে হবে। যে প্রশ্নগুলো তোমার কাছে নতুন মনে হবে সেগুলো তুমি নিজের মতো করে নোট সংরক্ষণ করবে, এবং তোমার সংরক্ষিত নোট তুমি বারবার যদি রিভাইজ করো তাহলে তোমার নতুন নতুন পড়াগুলো মনে থাকবে এবং এই পড়াগুলো তোমাকে পরবর্তীতে কাজে লাগবে। আমরা অনেকের মন্তব্য পেয়েছি একেবারে 7 নম্বর প্রশ্নের জন্য। 7 নম্বর প্রশ্নের জন্য মন্তব্য করেছো মুন্না, অপশন সি বলেছো সেম কাইন্ড। অ্যাডাম স্মিথ মন্তব্য করেছো অপশন সি সেম কাইন্ড। রুবায়েত শাহরিন 7 নম্বর প্রশ্নের উত্তরে বি বলেছো সেম রুট। দেখা যাক আমরা কোনটিকে সঠিক উত্তর বলি। হোমোজেনাস শব্দের অর্থ আমরা কোনটি বলতে পারি? সেম প্লেস বলা হয়েছে, সেম রুট, সেম কাইন্ড, সেম ডেনসিটি, অর্থাৎ একই জায়গা, একই মূল শিকড়, একই শ্রেণী বা একই ভাগ্য, ডেনসিটি, এরকম শব্দগুলোর ক্ষেত্রে আমরা কোনটিকে সঠিক উত্তর হিসেবে নিব? অনিলা বলেছো সেম কাইন্ড, সাউদা বলেছো অপশন সি অর্থাৎ সেম কাইন্ড। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হচ্ছে সেম কাইন্ড, একই শ্রেণীর। এই হোমোজেনাস শব্দের অর্থটি হচ্ছে একই ধরনের বা একই শ্রেণীর। আর এখানে যেহেতু জায়গার কথা বলা হয়েছে এটি হবে না, এখানে বলা হয়েছে একই উৎপত্তির স্থল বা রুট, এটিও হবে না। একই ডেনসিটি, একই বংশ বা জাতি বোঝানো হচ্ছে, এটিও সঠিক নয়। সঠিক উত্তর হচ্ছে সেম কাইন্ড বা একই ধরনের, একই শ্রেণীর। আশা করি বুঝতে পেরেছো। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। তোমাদের জন্য এবারের প্রশ্ন অর্থাৎ 8 নম্বর প্রশ্ন হচ্ছে ইউ আর ড্যাশ নজরুল আইসি। সাফিয়া এবং সাদিয়াকে ধন্যবাদ মন্তব্যের জন্য। তোমাদের উত্তরও সঠিক ছিল। 7 নম্বর প্রশ্নের অপশনে আমরা সঠিক উত্তর বলেছি সেম কাইন্ড বা সি কে। এবার যারা দেখতে পাচ্ছ প্রশ্নটি 8 নম্বর প্রশ্নের তোমাদের জন্য ছোট্ট একটি প্রশ্ন, ইউ আর ড্যাশ নজরুল আইসি, আমরা কোনটিকে সঠিক উত্তর বলবো? এটি এসেছে তোমরা দেখতে পাচ্ছ ডিটারমিনার থেকে। ডিটারমিনার যে চ্যাপ্টারটি রয়েছে সেই ক্ষেত্রে আমরা নির্দেশমূলক যে পদগুলো ব্যবহার করি সেগুলোর জন্য এখানে আমরা জানি আর্টিকেল বা পদাশ্রিত নির্দেশক যে বিষয়গুলো রয়েছে সেগুলো ডিটারমিনারের জায়গায় আসতে পারে। তোমরা প্রশ্নটি দেখতে পাচ্ছ ইউ আর ড্যাশ নজরুল আইসি, এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কোনটি মনে করছো দ্রুত মন্তব্য করে জানাও। ইতিমধ্যেই অনেকেই মন্তব্য করেছো। অনিলা, সাফিয়া মন্তব্য করেছো অপশন এ, এবং সাউদা মন্তব্য করেছো অপশন এ। অ্যাডাম স্মিথ এবং মুন্না তোমরা মন্তব্য করেছো অপশন সি অর্থাৎ ডি। তোমরা যারা মন্তব্য করেছো তোমাদেরকে ধন্যবাদ। আমরা প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তরে চলে যাচ্ছি। এক্ষেত্রে আমরা প্রশ্নটিকে দেখতে পাচ্ছি ইউ আর ড্যাশ নজরুল আইসি, আমি দেখি বা আমি দেখতে পাচ্ছি তুমি হও একজন নজরুল, একজন নজরুল, সুতরাং বোঝাই যাচ্ছে সঠিক উত্তর হবে এ। আমরা সঠিক উত্তর বলবো এ। এবং তোমরা যারা দি বলেছো, দি এখানে হবে না, কারণ হচ্ছে নজরুল মূলত হচ্ছে প্রপার নাউন। যখন কোনো প্রপার নাউনকে আমরা কমন নাউনের মতো করে ব্যবহার করব, এখানে নজরুলের জাতকে বোঝানো হচ্ছে, এই কমন নাউনকে বোঝানোর জন্য এই ক্ষেত্রে আমাদের একজন নজরুল এরকম অর্থ দেওয়ার জন্য সঠিক উত্তর এটাকে আমরা বাছাই করব।
এখানে দি ব্যবহার করলে উত্তরটি সঠিক হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে যখন কোনো প্রপার নাউনকে কমন নাউনের মতো করে ব্যবহার করা হবে এবং কোনো একজন সিঙ্গুলার মানুষের সাথে তার তুলনা করা হবে, তার জন্য এখানে এক অর্থ দেয় এরকম আর্টিকেলকেই আমাদেরকে সঠিক উত্তর হিসেবে বেছে নিতে হবে। তাই সঠিক উত্তর হয়েছে এ। আরো যারা মন্তব্য করেছো, সাদিয়া মন্তব্য করেছিলে অপশন এ তোমাদের উত্তর সঠিক হয়েছে। যারা সি অপশন মনে করেছিলে তাদের একটু সংশোধনের প্রয়োজন আছে। তোমরা এটিকে সঠিক উত্তর মনে করবে অপশন এ, কারণ ইউ বলতে এখানে একজনকেই বোঝানো হচ্ছে। তোমাদের জন্য 9 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান ইজ এ ম্যাসকুলিন জেন্ডার? আমরা এক্ষেত্রে কোনটিকে ম্যাসকুলিন জেন্ডার বলবো? তোমরা দেখতে পাচ্ছ হুইচ ওয়ান ইজ এ ম্যাসকুলিন জেন্ডার। ম্যাসকুলিন জেন্ডার সম্পর্কে আমরা জানি ম্যাসকুলিন বলতে পুংলিঙ্গ বোঝায়, পুরুষবাচক বোঝায়। হুইচ ওয়ান ইজ এ ম্যাসকুলিন জেন্ডার, আমরা কোনটিকে ম্যাসকুলিন জেন্ডার বলবো? কাউ, অক্স, বিচ, হেন। ইতিমধ্যেই মন্তব্য করেছো সাউদা, মন্তব্য করেছো শাহরিন, তোমরা বলেছো অপশন বি কে। আমরা বলেছি যে এই 4টি অপশনের মধ্যে কোনটিকে তুমি পুরুষবাচক জেন্ডার বলবে, অর্থাৎ পুংলিঙ্গ বোঝায় এরকম শব্দ কোনটি? সাফিয়া খাতুন মন্তব্য করেছো অপশন বি। মিসেস মায়া বলেছো অপশন বি। তোমাদের মন্তব্যের জন্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি প্রশ্নের উত্তর সহ ব্যাখ্যায়। এখানে আমরা যদি চিন্তা করি, এই যে কাউ শব্দের অর্থ হচ্ছে গাভী, যে গাভী শব্দটি হচ্ছে অক্স শব্দের ফেমিনিন জেন্ডার। অক্সের ফেমিনিনটা হবে কাউ, সুতরাং কাউ সঠিক উত্তর হবে না। কাউ ফেমিনিন জেন্ডার। কার ফেমিনিন জেন্ডার? অক্সের ফেমিনিন জেন্ডার। এরপর আমরা দেখতে পাচ্ছি বীজ। বীজটি হচ্ছে ডগ বা কুকুরের ফেমিনিন জেন্ডার হচ্ছে বীজ, কাজে এটিও সঠিক উত্তর হবে না। এরপর হ্যান। হ্যান আমরা জানি হ্যান মানে মুরগি, ককের ফেমিনিন জেন্ডার হচ্ছে হ্যান, কাজে এটিও সঠিক উত্তর হবে না। আমাদের সঠিক উত্তর রইল অক্স। অক্স মানে হচ্ছে আমরা জানি ষাঁড় বোঝায়। অক্স অর্থ হচ্ছে ষাঁড়। এরকম ষাঁড় অর্থ দেওয়ার জন্য যেটি গরুর মধ্যে পুরুষ জাতি, সেটিকে বোঝানোর জন্য আমরা অক্স শব্দ ব্যবহার করি। তাই ম্যাসকুলিন জেন্ডার হিসেবে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অক্স। মন্তব্যের জন্য তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। তোমরা ইতিমধ্যে অনেকেই যুক্ত আছো আমার সাথে, তোমাদেরকে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা যুক্ত নেই, যারা যুক্ত হলে আজকের ক্লাসটি তাদের জন্য উপকৃত হবে, তারা জানতে পারবে, শিখতে পারবে। তাদেরকে যুক্ত করার জন্য তোমাদের তোমাদের যারা যুক্ত আছো প্রত্যেকেই কমপক্ষে একজন দুইজনকে মন্তব্যে তাদেরকে মেনশন করো, যাদেরকে তুমি আজকের ক্লাসে যুক্ত করতে চাও। আমি দেখতে চাই কে কে তোমরা মেনশন করে অন্যদেরকে যুক্ত করছো। তোমরা যদি মেনশন করো তাদেরকে কমেন্টে, তারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবে এবং আমাদের লাইভে চলে আসবে। তোমরা মেনশন করতে থাকো। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। শি হ্যাজ মেড আস লুক স্মার্টার। এই সেন্টেন্সের মধ্যে আন্ডারলাইন করা যে শব্দটি রয়েছে মেড, এই মেড শব্দটি কোন ধরনের ভার্ব? তোমরা জানো এটি একটি বিখ্যাত ডায়লগ, যেটি খুবই ভাইরাল একটি বাক্য। আমরা ইতিমধ্যে অনেকবার শুনেছি এই শব্দটি। এই বাক্যের মধ্যে আমরা যে আন্ডারলাইন করা ভার্বটি দেখতে পাচ্ছি, ভার্বটিকে আমরা কোন ধরনের ভার্ব বলতে পারি? সাউদা মন্তব্য করেছো, আফিয়া ফারজানাকে মেনশন করেছো। সাউদাকে ধন্যবাদ মেনশন করার জন্য। আফিয়া ফারজানা এখন চাইলে খুব সহজেই অনলাইনে থাকলে আমাদের সাথে যুক্ত হতে পারবে। যারা তোমরা অপশন দেখতে পাচ্ছ, মুন্না মন্তব্য করেছো শি হ্যাজ মেড আস লুক স্মার্টার। এখানে মেড শব্দটিকে মুন্না বলেছো অপশন বি, অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব। এবং রাজাতুল্লাহ মন্তব্য করেছো পজিটিভ ভার্ব। অ্যাডাম স্মিথ মন্তব্য করেছো ট্রানজিটিভ ভার্ব। আমরা ব্যাখ্যা সহ উত্তরে যাব, সেই জন্য তোমাদের একটু মন্তব্যের জন্য অপেক্ষা করছি। তোমরা এই তো চমৎকার। রাজাতুল্লাহ মন্তব্য করেছো পজিটিভ ভার্ব, মন্তব্যের জন্য ধন্যবাদ। আমরা উত্তর জানবো, ব্যাখ্যা জানবো।
আমরা জানবো কোনটাকে আমরা সঠিক উত্তর বলছি, কেন সেটিকে সঠিক উত্তর বলছি, এবং সেই সাথে আমরা এটাও জানবো যে কেন অন্য অপশনগুলোকে আমরা সঠিক উত্তর হিসেবে নিচ্ছি না। হালিমা সাদিয়া মন্তব্য করেছে অপশন সি অর্থাৎ পজিটিভ ভার্ব। আরো যারা যুক্ত আছো তারাও তোমরা জানলে উত্তর মন্তব্য করে জানাবে, না জানলেও অনুমান করে উত্তর দিবে। এক্ষেত্রে যেহেতু আমরা কোনো পরীক্ষা নিচ্ছি না, এটা আমাদের ক্লাসের মতো, এখান থেকে আমরা শিখছি, এখানে ভুলের কোনো সুযোগ নেই, হয় আমাদের উত্তর সঠিক হবে, না হয় আমরা শিখতে পারবো। সাফিয়া মন্তব্য করেছে অপশন সি অর্থাৎ পজিটিভ ভার্ব। মন্তব্যের জন্য তোমাদের ধন্যবাদ। চলে যাচ্ছি প্রশ্নের উত্তরে ব্যাখ্যা সহ। এখানে দেখো, লক্ষ্য করে, শি হচ্ছে সাবজেক্ট, শি হ্যাজ মেড আস, তিনি আমাদেরকে করেছেন। এই করেছেন কথাটির জন্য হচ্ছে আমরা এই মেড শব্দটি, মেড ভার্বটি আমরা ব্যবহার করছি। তিনি আমাদেরকে করেছেন লুক স্মার্টার, তিনি আমাদেরকে এমন ভাবে তৈরি করেছেন যাতে আমাদেরকে স্মার্ট দেখায়। তাহলে এখানে যে ভার্বটি তোমরা দেখতে পাচ্ছ লুক, এই লুক ভার্বটি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, এবং এই প্রিন্সিপাল ভার্বের মূল কাজটি করার জন্য যে ভার্বটি নিয়ে আসা হয়েছে, এই ভার্বটি হচ্ছে মূলত পজিটিভ ভার্ব, অর্থাৎ আমরা যেটিকে বাংলা ব্যাকরণে বলি প্রযোজক কর্তা। এই প্রযোজক কর্তা বা প্রযোজক ক্রিয়া বোঝানোর জন্য আমরা এই পজিটিভ ভার্বের ব্যবহার করি, অর্থাৎ যখন কর্তা নিজে কাজ না করে অন্যের মাধ্যমে কাজটি করায়। যেমন আমরা এরকম উদাহরণ বাংলায় বলি যে মা শিশুকে চাঁদ দেখান। এই বাক্যটিতে আমরা যে ভার্বটি দেখতে পাচ্ছি দেখান, এই দেখান ভার্বটির মানে হচ্ছে মা দেখছেন না, মা দেখার কাজটা শিশুর মাধ্যমে করছেন। এই ধরনের বাক্যকে বলা হচ্ছে, এই ধরনের ক্রিয়াকে বলা হচ্ছে পজিটিভ ভার্ব বা প্রযোজক ক্রিয়া। এবং আরো যে অপশনে রয়েছে, তোমরা অনেকে উত্তর করেছো ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের অর্থ হচ্ছে যেই ভার্বের মধ্যে যে ভার্বের অবজেক্ট থাকে, অবজেক্ট থাকলে আমরা সেটিকে ট্রানজিটিভ ভার্ব বলি। এক্ষেত্রে আমাদের উত্তরটি সঠিক নয়, আমরা ট্রানজিটিভ ভার্বকে সঠিক উত্তর হিসেবে নিতে পারবো না। এবং আরো একটি অপশনে রয়েছে লিঙ্কিং ভার্ব, যেটি যুক্ত করে, এক্ষেত্রে লিঙ্কিং ভার্বটিও সঠিক উত্তর নয়, সঠিক উত্তর হচ্ছে পজিটিভ ভার্ব। যারা সঠিক উত্তর করেছো তাদেরকে ধন্যবাদ। রাজা তুল্লা বলেছো একটু ফাস্ট মুভ করেন, ধন্যবাদ রাজাকে। আমরা আরেকটু দ্রুত যাওয়ার চেষ্টা করব পরবর্তী অপশনগুলোতে। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। His conduct annoyed me, এটিকে যদি আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করি তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? His conduct annoyed me, দ্রুত মন্তব্য করে জানাও। His conduct annoyed me, আমরা এই প্রশ্নের সঠিক উত্তর কোনটিকে বলবো? যারা অবশ্যই আমার সাথে যুক্ত আছো তারা নিশ্চয়ই প্রশ্নটি দেখতে পাচ্ছ, হিজ কন্ডাক্ট অ্যানয়েড মি। এই প্রশ্নটিকে, এই বাক্যটি রয়েছে অ্যাক্টিভ ভয়েসে, যদি তোমরা প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করো তাহলে কোন অপশনটি সঠিক উত্তর হবে বলে তুমি মনে করছো? দ্রুত মন্তব্য করে জানাও। ইতিমধ্যেই মুন্না মন্তব্য করেছে অপশন এ, এবং রাজাতুল্লাহ মন্তব্য করেছে অপশন ডি। এরপর আমরা দেখতে পাচ্ছি অনিলা মন্তব্য করেছে অপশন এ। আমরা কোনটিকে সঠিক উত্তর বলবো, কেন বলবো, সেই ব্যাখ্যায় যাচ্ছি। অ্যাডাম স্মিথ মন্তব্য করেছে অপশন এ, অনিলা আক্তার মন্তব্য করেছে অপশন এ, রাজাতুল্লাহ আবার মন্তব্য করেছে অপশন এ। কোনো সমস্যা নেই, তোমাদের যেটি সঠিক উত্তর মনে হবে সেটি তোমরা মন্তব্য করবে, সেই ক্ষেত্রে আগের মন্তব্য করা হলে ভিন্ন হলেও অসুবিধা নাই। এরপর সাউদা মন্তব্য করেছে অপশন এ, সাদিয়া মন্তব্য করেছে অপশন এ। আমরা নিশ্চয়ই বুঝবো, বোঝার চেষ্টা করব যে কেন আমরা বেশিরভাগ সঠিক উত্তর এ বলছি। আমরা জানি যখন কোনো অ্যাক্টিভ ভয়েসের বাক্যকে আমরা প্যাসিভ করব তখন সবার আগে লক্ষ্য করব অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি কি রয়েছে। সেক্ষেত্রে আমাদের অবজেক্ট যেহেতু মি রয়েছে, তাহলে আমরা যখন বাক্যটিকে তৈরি করব তখন সবার আগে হবে আই। এরপর আমরা দেখব যে ভার্বটির কোন টেন্স থেকে রয়েছে। হিজ কন্ডাক্ট অ্যানয়েড মি, এরকম সেন্টেন্স হচ্ছে আমরা বলে থাকি সাবজেক্ট, সাবজেক্টের পরে যদি ভার্ব টু থাকে এবং এক্সটেনশন থাকে তাহলে এ ধরনের টেন্সকে আমরা বলি পাস্ট ইনডেফিনিট টেন্স।
পাস্ট ইনডিফিনিট টেন্স এটিকে আমরা 5 নম্বর টেন্স বলতে পারি। এই ক্ষেত্রে আমাদের জানি যে প্যাসিভ করার ক্ষেত্রে আমাদের দরকার হবে একটা ওয়াজ অক্সিলারি ভার্বের, এবং মূল ভার্বের যেটি যে ফর্মটি রয়েছে সেখান থেকে আমাদের অবশ্যই ভার্ব 3 করতে হবে। ভার্ব 3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম নিয়ে আসতে হবে, এবং সেই পাস্ট পার্টিসিপল ফর্মের সাথে যে প্রাসঙ্গিক প্রিপোজিশনটি হবে সেই প্রিপোজিশনটি আমাদের নিয়ে আসতে হবে। এক্ষেত্রে প্রিপোজিশন অ্যাট হবে, কারণ অ্যানয় ভার্বের সাথে প্রিপোজিশন, এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ বাই রয়েছে এবং উইথ রয়েছে, এগুলো হতে পারে না। তাই উত্তর হবে এট যেখানে আছে, এরপর যেটি রয়েছে হিজ কন্ডাক্ট সাবজেক্ট হিসেবে রয়েছে, এই সাবজেক্টটি হয়ে যাবে আমার প্যাসিভ ভয়েসের বাক্যের অবজেক্টের জায়গাতে। আশা করি বুঝতে পারছো। তাই আমাদের সঠিক উত্তর হবে আই ওয়াজ অ্যানয়েড এট হিজ কন্ডাক্ট। এটি হচ্ছে সঠিক উত্তর। যারা অপশন এ বলেছো তাদেরটি ঠিক হয়েছে। এক্ষেত্রে এইখানে অপশন বি তে একটি বাড়তি অক্সিলারি ভার্বের অংশ দেওয়া রয়েছে বিং। এই বিং এর এখানে কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ আমাদের যে অ্যাক্টিভ ভয়েসের বাক্যটি সেটি রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। সেটি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের থাকতো তাহলে আমাদের সঠিক উত্তর হতো অপশন বি। আশা করি বুঝতে পেরেছো। এর মধ্যেই রাজাতুল্লাহ মন্তব্য করেছো, সাফিয়া মন্তব্য করেছো, তোমাদের মন্তব্যের জন্য ধন্যবাদ। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। সিমিলার মিনিং উইথ কিন। কিন শব্দটির সিমিলার মিনিং বা সিনোনিম কি হতে পারে? দ্রুত মন্তব্য করে জানাও। রবিন এবং সাফিয়া মন্তব্য করেছিলে আগের প্রশ্নের জন্য অপশন এ তোমাদের উত্তর সঠিক হয়েছে। চলমান যে প্রশ্নটি তোমাদের জন্য স্ক্রিনে রয়েছে, তোমরা এই প্রশ্নটির উত্তর দ্রুত মন্তব্য করে জানাও। চমৎকার মন্তব্য পেয়েছি অনিলা আক্তারের। অনিলা মন্তব্য করেছো ইগার, অর্থাৎ অপশন ডি। অন্যও অপশন ডি সঠিক উত্তর বলেছো। যারা যুক্ত আছো দ্রুত মন্তব্য করে জানাও কোনটিকে তুমি সঠিক উত্তর মনে করছো। সিমিলার মিনিং উইথ কিন। কিন শব্দটির সিমিলার মিনিং বা সিনোনিম কি হতে পারে? অ্যাডাম স্মিথ বলেছে অপশন বি, ইন্ডিজেনাস। সাফিয়া খাতুন বলেছে অপশন ডি, ইগার। মুরাদ শেখ মন্তব্য করেছে অপশন সি, জেনারাস। হালিমা সাদিয়া মন্তব্য করেছে অপশন ডি, ইগার। সাউদা মন্তব্য করেছে অপশন ডি, ইগার। দেখা যাক আমরা কোনটিকে সঠিক উত্তর বলি। মন্তব্যের জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা চলে যাচ্ছি প্রশ্নের উত্তরে। এখানে কিন শব্দটি তোমরা দেখতে পাচ্ছ। কিন শব্দের অর্থ হচ্ছে আগ্রহী বা ইচ্ছুক, এরকম অর্থের জন্য আমরা যদি চিন্তা করি তাহলে সঠিক উত্তর হবে অবশ্যই ইগার। আমরা সঠিক উত্তর বলবো। ইনডিফারেন্ট শব্দের অর্থ হচ্ছে নিরপেক্ষ, কোন দিকে যাবে ঠিক নাই, এরকম অর্থের জন্য আমরা আগ্রহী শব্দের অর্থ ইনডিফারেন্ট হতে পারে না। ইনডিফারেন্ট অর্থ উদাসীন। ইন্ডিজেনাস অর্থ সমজাতীয়, এটিও হবে না। এরপর রয়েছে জেনারাস। জেনারাস অর্থ হচ্ছে উদার, যার সবকিছুকে উজাড় করে দেওয়ার ইচ্ছা আছে, এরকম অর্থের ক্ষেত্রেও আমরা কিন শব্দের সিনোনিম হিসেবে জেনারাস এবং ইন্ডিজেনাস, ইনডিফারেন্টকে নিতে পারি না। সঠিক উত্তর হবে ইগার। আশা করি বুঝতে পেরেছো। তোমাদের জন্য এবারের প্রশ্ন হচ্ছে এটি। প্রশ্নটি নিশ্চয়ই দেখতে পাচ্ছ। সাদিয়া মন্তব্য করেছিল আগের প্রশ্নের জন্য, রবিন মন্তব্য করেছিল অপশন ডি, তোমাদের উত্তর সঠিক হয়েছে। সাউদা মন্তব্য করেছিল অপশন ডি, তোমার উত্তরও সঠিক হয়েছে। এইবারে তোমরা 13 নম্বর যে প্রশ্নটি দেখতে পাচ্ছ, 13 নম্বর প্রশ্নের উত্তর তোমরা মন্তব্য করে জানাবে। এক্ষেত্রে সাউদা যেভাবে মন্তব্য করো প্রশ্নের নম্বর সহ, এটি অত্যন্ত চমৎকার একটি পদ্ধতি। এইভাবে প্রশ্নের নম্বর সহ মন্তব্য করাটা ভালো, তাহলে আমি বুঝতে পারবো সঠিকভাবে যে তুমি ঠিক কোন প্রশ্নের উত্তরটি দিচ্ছ। রবিন মন্তব্য করেছো এবারের প্রশ্নের উত্তরে অ্যাডভার্ব, এবং মুন্নাও মন্তব্য করেছো অপশন বি অর্থাৎ অ্যাডভার্ব। সুস্মিতা came to this class late.
সুস্মিতা এই ক্লাসে আসলো দেরিতে। পুরো বাক্যটা হচ্ছে এরকম যে সুস্মিতা এই ক্লাসে দেরিতে আসলো। এ ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা এই লেট আন্ডারলাইন করা শব্দটিকে কোন পার্টস অফ স্পিচ বলবো? ভার্ব বলবো, ক্রিয়া, অ্যাডভার্ব বলবো, ক্রিয়া বিশেষণ, অ্যাডজেক্টিভ বলবো, বিশেষণ, প্রিপজিশন বলবো? আমরা কোনটিকে সঠিক উত্তর বলবো? দ্রুত মন্তব্য করে তোমরা জানাও। তোমরা জানো আজকের ক্লাসটি আমরা যারা এখানে যুক্ত আছি তারা যদি ক্লাসটি আমরা আমাদের ওয়ালে শেয়ার করি এবং এখানে জানিয়ে দেই, তাহলে আমরা আজকের ক্লাসের লেকচার শিটটি ইনবক্সে পেয়ে যাব। তোমাদেরকে ইনবক্সে এই ক্লাসের লেকচারটি পাঠিয়ে দেওয়া হবে। তোমরা দ্রুত শেয়ার করো এবং অন্যদেরকে এই কমেন্ট বক্সে মেনশন করো। আমি দেখতে পাচ্ছি মুরাদ শেখ মন্তব্য করেছো অপশন বি, সাফিয়া মন্তব্য করেছো অপশন বি, সাউদা আলিম হোসেন মন্তব্য করেছো অপশন বি, আর অ্যাডাম স্মিথ মন্তব্য করেছে অপশন সি অর্থাৎ অ্যাডজেক্টিভ। দেখা যাক আমরা কোনটিকে সঠিক উত্তর বলি। আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা যেহেতু বাংলা বাক্যের অর্থও বলেছি যে সুস্মিতা এই ক্লাসে দেরিতে আসলো। এই যে দেরিতে আসলো এরকম বাক্যের ক্ষেত্রে এখানে মূল ভার্বটি হচ্ছে আসলো। এই আসলো বাক্যটিকে যদি আমরা আসলো শব্দটিকে যদি আমরা মডিফাই করার জন্য চিন্তা করি যে কিভাবে আসলো, তাহলে উত্তর হবে দেরিতে আসলো। অর্থাৎ আসলো বা ক্রিয়াটাকে মডিফাই করার জন্য যে শব্দটিকে আমরা নিয়ে এসেছি দেরিতে, এই শব্দটি হচ্ছে বাংলা ব্যাকরণের ভাষায় ক্রিয়া বিশেষণ। আর বাংলা ব্যাকরণের যেটি ক্রিয়া বিশেষণ সেটিকেই আমরা ইংরেজি ব্যাকরণে বলে থাকি অ্যাডভার্ব। সুতরাং সঠিক উত্তর হবে অ্যাডভার্ব, কারণ এই লেট শব্দটি মডিফাই করেছে এই কেম ভার্বটিকে, আর ভার্বকে যে মডিফাই করে তাকে আমরা বলি অ্যাডভার্ব। এক্ষেত্রে ভার্ব হওয়ার কোনো সুযোগ নেই। তোমরা যারা অ্যাডজেক্টিভ বলেছো, আমরা জানি অ্যাডজেক্টিভ মডিফাই করতে পারে নাউন এবং প্রোনাউনকে। এখানে যেহেতু লেট শব্দ দ্বারা নাউন বা প্রোনাউনকে মডিফাই করা হচ্ছে না, তাই এটিকে আমরা সঠিক উত্তর বলতে পারছি না। অ্যাডজেক্টিভও সঠিক উত্তর হবে না, প্রিপজিশন হওয়ার তো কোনো সম্ভাবনাই নেই। সঠিক উত্তর হবে অ্যাডভার্ব। তোমাদের জন্য 14 নম্বর প্রশ্ন, দ্য গ্রেটার দ্য ডিমান্ড ড্যাশ দ্য প্রাইস। রবিন মন্তব্য করেছো, করেছি স্যার। রবিন শেয়ার করেছো, রবিনকে ধন্যবাদ। ক্লাসের লেকচার শিট রবিনকে ইনবক্সে দিয়ে দেওয়া হবে। অনিলা আক্তার মন্তব্য করেছো অপশন অ্যাডভার্ব, তোমার উত্তর সঠিক ছিল। হালিমা সাদিয়া 13 নম্বর প্রশ্নের উত্তর বলেছিলে অপশন বি অ্যাডভার্ব, তোমার উত্তরও সঠিক ছিল। 14 নম্বর প্রশ্নে আছি আমরা এখন। 14 নম্বর প্রশ্নটি যারা দেখতে পাচ্ছ তারা দ্রুত মন্তব্য করে জানাও এই প্রশ্নের উত্তর সঠিক তুমি কোনটিকে মনে করছো। জান্নাতুল ফেরদৌস জবা মন্তব্য করেছে অপশন ডি, রবিন মন্তব্য করেছে অপশন সি। দেখা যাক আমরা কোন উত্তরটিকে সঠিক উত্তর বলি। মুন্না, জবা এবং সাফিয়া, সাউদা তোমরা উত্তর করেছো অপশন ডি। অনিলা লিখেছো দি হায়ার, কাইফ লিখেছো দি হায়ার, মুন্না বলেছো ডি অর্থাৎ দি হায়ার, মুরাদ শেখ বলেছো ডি দি হায়ার। আমরা নিয়মটি এবার বোঝার চেষ্টা করি ব্যাখ্যা সহ, যে এখানে আসলে আমরা কোনটিকে সঠিক উত্তর এবং কেন সঠিক উত্তর বলবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ দ্য গ্রেটার দ্য ডিমান্ড, অর্থাৎ চাহিদা যত বৃদ্ধি পায়, আমরা জানি দামও ততই বৃদ্ধি পায়। তাহলে এখানে আমাদের যে শব্দটি নিয়ে আমাদের চিন্তা করতে হবে সেটি হচ্ছে যত তত। আমরা এরকম বলি যে যত খুশি তুমি চেষ্টা, যত বেশি তুমি চেষ্টা করবে তত বেশি তত দ্রুত তুমি সফল হবে। এরকম যত তত দিয়ে যে বাক্যগুলো আমরা তৈরি করব, সেই বাক্যগুলো তৈরি করার ক্ষেত্রে আমাদের যে ডিগ্রির ব্যবহারটি সেটি হচ্ছে দি প্লাস কম্পারেটিভ ডিগ্রি। দি প্লাস কম্পারেটিভ ডিগ্রি, এটি আমরা প্রথম অংশের জন্য বা প্রথম নাউনের জন্য আমরা যে এরকম ব্যবহার করব দি প্লাস কম্পারেটিভ ডিগ্রি, তারপরের নাউনের জন্য আমরা দি প্লাস কম্পারেটিভ ডিগ্রিটাই ব্যবহার করব, দি প্লাস কম্পারেটিভ ডিগ্রি। সুতরাং আমাদের সঠিক উত্তর হবে দি প্লাস হায়ার। এখানে যেহেতু দি নেই, শুধু হাই, এটাই হবে না, এটি পজিটিভ ডিগ্রি। এরপরে শুধু হায়ার রয়েছে, দি নেই, এটিকে আমরা সঠিক উত্তর বলতে পারবো না। এখানে দি আছে কিন্তু হাইটি পজিটিভ ডিগ্রি হয়ে আছে, এখানে হায়ার হলে তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে এই অপশন ডি। আশা করি বুঝতে পারছো। যত তত অর্থ বোঝানোর জন্য দি এবং কম্পারেটিভ ডিগ্রি আমরা দুটি নাউনের শুরুতেই আগেই ব্যবহার করব।
রবিনকে ধন্যবাদ। রবিন বলেছো ক্লিয়ার স্যার। আমি কিছু দেখতে পাচ্ছি না স্যার, খুব নেট প্রবলেম হচ্ছে। আমাদের পক্ষ থেকে বোধহয় নেট প্রবলেম হওয়ার কথা না, এটা তোমার ডিভাইসে সমস্যা হওয়ার জন্য হতে পারে। তুমি একটু অন্য কোথাও গিয়ে আমাদের সাথে যুক্ত থাকার চেষ্টা করো, একটু লোকেশন চেঞ্জ করো। এরপরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি তোমাদের জন্য। এবারের প্রশ্ন অর্থাৎ 15 নম্বর প্রশ্ন হচ্ছে, দ্য ওয়ার্ড ওয়ার্স ইজ দ্য কম্পারেটিভ ফর্ম অফ ব্যাড, বেস্ট, বেটার, গুড। এই যে শব্দটি রয়েছে ওয়ার্স, ওয়ার্স শব্দটি কোন শব্দের কম্পারেটিভ ফর্ম? এটি আমরা জানি অ্যাডজেক্টিভের যে একটি অংশ রয়েছে ডিগ্রি, এই ডিগ্রি থেকে এবারের প্রশ্নটি এখানে এসেছে। তোমরা ওয়ার্স শব্দটিকে কোন শব্দের কম্পারেটিভ ফর্ম বলবে? দ্রুত মন্তব্য করে জানাও। জবা এবং মুন্না মন্তব্য করেছো ব্যাড। ব্যাড শব্দের কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে ওয়ার্স। অন্যরাও দ্রুত মন্তব্য করে জানাও, আমরা সঠিক উত্তর ব্যাখ্যায় যাব, অন্য অপশনগুলো বোঝার চেষ্টা করব। তোমরা জানো আমরা গুরু ক্লাবের পক্ষ থেকে এই যে ধারাবাহিক ক্লাসের আয়োজন করছি, তোমাদের ক্লাসগুলো কেমন লাগে তোমরা অবশ্যই মন্তব্য করে জানাবে। ক্লাসে আমরা আর কোন বিষয়গুলো কিভাবে যুক্ত করলে তোমরা আরো বেশি উপকৃত হবে সেই পরামর্শগুলো তোমরা দিবে, তাহলে আমরা আগামী ক্লাসগুলোতে তোমাদের পরামর্শের ভিত্তিতে এগিয়ে যেতে পারবো। অনেকেই মন্তব্য করেছো, অনিলা বলেছো, রাজ বলেছো, এরপরে আমরা দেখতে পাচ্ছি সাফিয়া, হালিমা, আলিম, মুরাদ তোমরা মন্তব্য করেছো। বেশিরভাগ উত্তর আমরা পেয়েছি ব্যাড অর্থাৎ অপশন এ। আলিম মন্তব্য করেছো অপশন ডি অর্থাৎ গুড। আমরা কোনটিকে সঠিক উত্তর বলবো? চলে যাচ্ছি আমাদের আজকের প্রশ্নের সঠিক উত্তরে। এখানে আমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, প্রশ্নটি হচ্ছে দ্য ওয়ার্ড ওয়ার্ডস, ওয়ার্ডস শব্দটিকে আমরা কোন শব্দের কম্পারেটিভ ফর্ম বলবো? আমরা জানি ওয়ার্স শব্দের অর্থ হচ্ছে তুলনামূলক মন্দ, তুলনামূলক খারাপ। যেমন ধরে বলতে পারি হিজ কন্ডিশন ইজ গেটিং ওয়ার্স ডে বাই ডে, অর্থাৎ তার কন্ডিশন, তার অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। এরকম শব্দের ক্ষেত্রে আমরা তুলনামূলক খারাপ অর্থের জন্য ওয়ার্স শব্দটি ব্যবহার করি। সুতরাং এর পজিটিভ ফর্ম হচ্ছে ব্যাড। আমাদের সঠিক উত্তর হবে এ। এরপর বেস্ট রয়েছে, বেস্ট শব্দটি হচ্ছে সুপারলেটিভ ফর্ম। আমরা জানি সুপারলেটিভ ফর্ম হচ্ছে গুড শব্দের, গুড শব্দের সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট। এরপর বেটার রয়েছে, বেটার শব্দটিও কম্পারেটিভ ফর্ম, এটি হচ্ছে এই গুড শব্দের কম্পারেটিভ ফর্ম হচ্ছে এই বেটার। এরপর গুড রয়েছে, গুড শব্দটি হচ্ছে পজিটিভ ফর্ম। এই তিনটি ভালো অর্থে আসে, বেস্ট, বেটার, গুড, কিন্তু এই ব্যাড অর্থ হচ্ছে মন্দ বা খারাপ। এই মন্দ বা খারাপের জন্য, তুলনামূলক বেশি মন্দ বা বেশি খারাপ অর্থের জন্য আমরা ওয়ার্স শব্দটি ব্যবহার করি। আশা করি বুঝতে পেরেছো। এবার চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন তোমাদের জন্য। হুইচ ইজ দ্য অপোজিট মিনিং অফ একিউমেন? একিউমেন শব্দটির অপোজিট মিনিং আমরা কোনটি ব্যবহার করব? পারসেপশন, ওবিসিটি, স্টুপিডিটি, রিট্র্যাক্ট। রিট্র্যাক্ট। সালে আহমেদ রবিন মন্তব্য করেছো স্যার ডিটারমিনার ক্লাসটা নিলে ভালো হতো। ঠিক আছে, আমরা বিশেষ কোনো ক্লাসের ব্যবস্থা করব এই লেসনটার উপরে। আমরা যদিও ডিটারমিনার সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেছি, তারপরেও অত বেশি কিছু আমাদের এক ক্লাসে আলোচনা করাটা কঠিন হয়ে যায়, ওইভাবে ডিটেইলে আমরা যেতে পারি না। তারপরও যেহেতু বিশেষ অনুরোধ আমরা পেয়েছি, আমরা ডিটারমিনারের উপর একটি বিশেষ ক্লাসের ব্যবস্থা পরবর্তীতে করব ইনশাআল্লাহ। জবা মন্তব্য করেছো সিনোনিম অ্যান্টোনিম ক্লাস বেশি বেশি করালে গ্রেটফুল থাকবো স্যার, প্লিজ কনসিডার। জবাকে ধন্যবাদ তোমার মন্তব্যের জন্য, আমরা চেষ্টা করব তোমাদের রিকোয়েস্টের ভিত্তিতে ক্লাসে বিশেষ ক্লাসের ব্যবস্থা করতে। অনিলা আক্তার মন্তব্য করেছো স্টুপিডিটি, আর আলিমউদ্দিন মন্তব্য করেছো 16 নম্বর প্রশ্নের অপশন সি অর্থাৎ স্টুপিডিটি। অ্যাডাম স্মিথ মন্তব্য করেছো অপশন এ। আমরা রয়েছি 16 নম্বর প্রশ্নে। 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর আমরা কোনটিকে বলবো? দ্রুত মন্তব্য করে তোমরা জানাবে। অ্যাডাম স্মিথ বলেছো অপশন এ। আমরা চলে যাচ্ছি প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তরে। আমরা যে একিউমেন শব্দটি দেখতে পাচ্ছি, এই একিউমেন শব্দের যদি শাব্দিক অর্থ আমরা চিন্তা করি, তাহলে এটিকে আমরা বলবো হচ্ছে তীক্ষ্ণ বুদ্ধি।
এরকম তীক্ষ্ণ বুদ্ধি বা বুদ্ধিমত্তা এরকম অর্থের জন্য আমরা যদি একিউমেন শব্দটিকে চিন্তা করি, তাহলে পারসেপশন মানে অনুমান, অনুমান আর তীক্ষ্ণ বুদ্ধি একটি অপরটির বিপরীত অর্থবোধক হইল না, তাই এটি উত্তর হবে না। এরপর রয়েছে ওবিসিটি। ওবিসিটি মানে আমরা জানি স্থূলতা বা বেশি মোটা হয়ে যাওয়া, এই অর্থের সাথেও আমাদের প্রশ্নের শব্দের কোনো মিল নেই, কাজে এটিও সঠিক উত্তর হবে না। এরপর রয়েছে স্টুপিডিটি। স্টুপিডিটি অর্থ হচ্ছে বোকামি, সুতরাং সঠিক উত্তর হচ্ছে এই বোকামি, তোমরা দেখতে পাচ্ছ। রবিন মন্তব্য করেছো, স্যার আপনার ক্লাসগুলো করার পর কঠিনটা সহজ হয়ে যায়। ধন্যবাদ রবিনকে। যুক্ত থাকতে হবে, ক্লাস করতে হবে এবং নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে যে আমি যে বিষয়টা শুনছি, যে বিষয়টি আমি পড়ছি, সেই বিষয়টি আমি পারবো। যদি এই আত্মবিশ্বাস আমার নিজের মধ্যে আমি নিয়ে আসতে পারি, তাহলেই ওই বিষয়টি শেখা আমার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। মেঘলা আকাশ মন্তব্য করেছে অপশন সি স্টুপিডিটি, সঠিক উত্তর হচ্ছে স্টুপিডিটি। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। আমাদের জন্য 17 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য ওয়ার্ড লাইক ইজ ইউজড এজ এ প্রিপজিশন ইন। আমরা চারটি বাক্য রয়েছে, চারটি অপশনে এ বি সি ডি, চারটি অপশনে চারটি বাক্য রয়েছে। এখানে প্রশ্ন হচ্ছে লাইক শব্দটি কোন বাক্যে প্রিপজিশন হিসেবে এসেছে। দ্য ওয়ার্ড লাইক ইজ ইউজড এজ এ প্রিপজিশন ইন। প্রিপজিশন আমরা কোনটাকে বলবো? খুব চমৎকার একটি শর্ট টেকনিক দিয়ে আমরা এই প্রশ্নটির উত্তর বোঝার চেষ্টা করব, যে আমরা কোনটিকে সঠিক উত্তর বলবো এবং কেন বলবো। সালেহ আহমেদ রবিন বলেছো, ইয়েস স্যার, আমি এইবার বিসিএস 47তম জেনারেল ক্যাডারে এক্সাম দিচ্ছি, দোয়া করবেন স্যার। অবশ্যই রবিনের জন্য শুভকামনা এবং রবিন সহ সকলের জন্য শুভকামনা। তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ এবার বা পরবর্তীতে বিসিএস এর চিন্তা করছো বা অন্যান্য চাকরির জন্য তোমরা নিজেদেরকে প্রস্তুত করছো, সকলের জন্য আমার পক্ষ থেকে আন্তরিক শুভকামনা রইল। এবং রবিনকে বলছি, যে কোনো প্রয়োজনে, যে কোনো পরামর্শের জন্য তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো। এরপর সুজন আহমেদ মন্তব্য করেছে অপশন সি, আই শেল সি হার লাইক এগেইন। অনিলা আক্তার মন্তব্য করেছে অপশন এ, মুন্না মন্তব্য করেছে অপশন এ, আলিম উদ্দিন মন্তব্য করেছে অপশন সি। দেখা যাক, আমরা সঠিক উত্তরে চলে যাই। আমরা বলছি যে ই লাইক শব্দটি কোন বাক্যে প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। আমরা জানি প্রিপজিশনের পরিচয়টি আমাদের আগে জানতে হবে। প্রিপজিশন, আমরা যদি এই শব্দটিকে ভেঙে বোঝার চেষ্টা করি, পজিশন মানে হচ্ছে অবস্থান এবং প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, অর্থাৎ পূর্বে অবস্থান। এখানে পূর্বে বলতে কার পূর্বে সেটা বোঝার জন্য আমাদের জানতে হবে দুটি জিনিসের পূর্বে, নাউনের পূর্বে অথবা প্রোনাউনের পূর্বে। এই দুইটি জিনিসের পূর্বে সাধারণত প্রিপজিশনকে আমরা বসতে দেখি। তাহলে লক্ষ্য করো যে এখানে লাইকটি এসেছে কার পূর্বে, এখানে লাইক এসেছে কার পূর্বে, এখানে লাইক এসেছে কার পূর্বে, এখানে লাইক এসেছে কার পূর্বে। এই দুইটি জায়গাতে আমরা দেখতে পাচ্ছি লাইকের পরে আছে একটি জিরান্ড বা ভার্ব রয়েছে, এখানেও আমরা পাচ্ছি বিল্ড ভার্ব রয়েছে। সুতরাং ভার্বের পূর্বে লাইক থাকার কারণে এই দুটি অপশনকে আমরা সঠিক উত্তর হিসেবে নিতে পারছি না। এখানে আমরা দেখতে পাচ্ছি লাইক এগেইন, এগেইন শব্দটি হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্বের পূর্বে লাইক থাকলেও আমরা সেটিকে প্রিপজিশন বলতে পারি না, সুতরাং এটিও সঠিক উত্তর নয়। এখানে রয়েছে দিস এর পূর্বে, দিস পরিচয় আমরা জানি এটি হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আর প্রোনাউনের পূর্বে লাইক থাকতে পারে। আমরা বলেছি পূর্বে অবস্থান মানে প্রোনাউনের পূর্বে অবস্থান নিতে পারে, তাই এই দিস এর আগে লাইক থাকার কারণে সঠিক উত্তর হবে অপশন এ। আশা করি তোমরা সহজেই বুঝতে পেরেছো। আমরা চলে যাচ্ছি 18 নম্বর প্রশ্নে। আমরা চলে যাচ্ছি 18 নম্বর প্রশ্নে। তোমাদের জন্য এবারের প্রশ্ন, নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড ভেইন। ভেইন শব্দটির নাউন ফর্ম কি হবে? আমরা অর্থ এইভাবে চিন্তা করতে পারি, ভেইন শব্দের অর্থ হচ্ছে নিরর্থক বা ব্যর্থতা, এরকম ব্যর্থ হওয়া।
এরকম অর্থের জন্য আমরা ভেইন শব্দটি ব্যবহার করি। যার নাউন ফর্ম আমরা কোনটিকে বলবো? ভেইন, ভেইনলি, ভেনিটি, ভেনিটি। দুটি বানান রয়েছে সি এবং ডি। তোমরা একটু অপশন লক্ষ্য করবে, বানানটি লক্ষ্য করবে, বানান লক্ষ্য করে তোমরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে। সাউদা বলেছে অপশন ডি, মুন্না বলেছে অপশন ডি, মেঘলা আকাশ, সাফিয়া তোমরা বলেছে অপশন ডি। ধন্যবাদ তোমাদের মন্তব্যের জন্য। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর, এখানে যে ভেইন শব্দটি আমরা দেখতে পাচ্ছি, ভেইন শব্দটি নাউন নয়, ভেইন শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে সঠিক উত্তর প্রথম প্রশ্নে রয়েছে ভেইন, সুতরাং অ্যাডজেক্টিভ হওয়ার কারণে এটিকে আমরা নাউন বলতে পারবো না। ভেইনলি এটিও আমরা নাউন বলতে পারবো না, এটি অ্যাডভার্ব, সুতরাং এটি বাদ। এরপরে আমরা যে শব্দটি দেখতে পাচ্ছি এখানে এই জায়গাতে আই দেয়া হয়েছে, আই এর ব্যবহারের কারণে বানানটি ভুল হয়েছে, তাই এটিও সঠিক নয়। সঠিক উত্তর হচ্ছে ভেনিটি, অর্থাৎ ব্যর্থতা। এরপর আমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, ইন দ্য ওয়ার্ড প্রো ডেমোক্রেসি, প্রো ডেমোক্রেসি দ্য প্রেফিক্স প্রো মিনস। এক্ষেত্রে আমরা এই যে প্রেফিক্সটি রয়েছে, প্রো প্রেফিক্সটি ডেমোক্রেসির সামনে এসে কি ধরনের অর্থ দিচ্ছে? এক্ষেত্রে প্রো এর অর্থ কোনটির মতো? এগেইনস্টের মতো, ফর এর মতো, নিউট্রালের মতো, বিটুইনের মতো? আমরা কোনটিকে সঠিক উত্তর হিসেবে বেছে নিব? তোমরা কোনটিকে সঠিক মনে করছো দ্রুত মন্তব্য করে জানাও। ইন দ্য ওয়ার্ড প্রো ডেমোক্রেসি, এখানে প্রো শব্দের অর্থ কি? এগেইনস্ট মানে ডেমোক্রেসির বিরুদ্ধে, নাকি ডেমোক্রেসির জন্য, নাকি ডেমোক্রেসির ব্যাপারে নিরপেক্ষ থাকা, নাকি ডেমোক্রেসির মাঝামাঝি, বিটুইন বোঝানোর জন্য? আমরা কোনটিকে সঠিক উত্তর হিসেবে নিব? তোমরা দ্রুত অনুমান করে মন্তব্য করো, জানা থাকলে দ্রুত মন্তব্য করে জানাও। আমরা এক্ষেত্রে কোনটিকে সঠিক উত্তর বলবো? প্রো ডেমোক্রেসি। মুন্না মন্তব্য করেছে অপশন এ, এগেইনস্ট। মন্তব্যের জন্য ধন্যবাদ। দেখা যাক আমরা কোনটিকে সঠিক উত্তর বলি। আমরা চলে যাচ্ছি প্রশ্নের সঠিক উত্তরে। এই ক্ষেত্রে প্রো ডেমোক্রেসি, প্রো শব্দের অর্থ হচ্ছে, আমরা জানতে চেয়েছি প্রো শব্দের অর্থ কি। প্রো শব্দের অর্থ হচ্ছে ফর, ডেমোক্রেসির জন্য। এখানে এগেইনস্ট বিরুদ্ধে, নিউট্রাল নিরপেক্ষ, বিটুইন মধ্যে, এই সঠিক উত্তরগুলো, এই উত্তরগুলো সঠিক হিসেবে আমরা নিতে পারছি না। প্রো অর্থ হচ্ছে জন্য। এবারে তোমাদের জন্য পরের প্রশ্ন, অ্যালামনাই ইজ দ্য প্লুরাল ফর্ম অফ। আলিমউদ্দিন বলেছো প্রশ্ন বুঝতে পারোনি, আগের প্রশ্নটি, ওটি প্রশ্নটি ছিল। আমরা আবার একটু আগের প্রশ্নে চলে যাচ্ছি। এখানে বলা হয়েছে যে প্রো ডেমোক্রেসি শব্দে প্রো এর অর্থ কি? প্রো এর অর্থ হচ্ছে জন্য। প্রো ডেমোক্রেসি বলতে বোঝায় ডেমোক্রেসি বা গণতন্ত্রের জন্য। আমরা চলে যাচ্ছি 20 নম্বর প্রশ্নে, অ্যালামনাই। অ্যালামনাই শব্দটি কোন শব্দের প্লুরাল ফর্ম? আমরা অ্যালামনাই শব্দটিকে কোন শব্দের প্লুরাল ফর্ম বলবো? অ্যালামনাস, অ্যালামনাইজ, অ্যালামনাস, অ্যালামনিয়াস। তোমরা মন্তব্য করেছো প্রান্ত এবং মুন্না বলেছো 20 নম্বর প্রশ্নের উত্তর এ, মেঘলা আকাশ বলেছো অপশন এ। তোমাদের মন্তব্যের জন্য ধন্যবাদ। সঠিক উত্তর হচ্ছে অপশন এ। অন্যগুলো বানান সঠিক নয়, এই জন্যই এগুলোকে আমরা সঠিক উত্তর হিসেবে নিতে পারি না। এটি একটি বহুবচনবাচক শব্দ অ্যালামনাই, যার একবচন বাচক শব্দ হবে অ্যালামনাস। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে, দে ড্যাশ অ্যাট লিস্ট অ্যান আওয়ার এগো। দে ড্যাশ অ্যাট লিস্ট অ্যান আওয়ার এগো। আমরা কোনটিকে সঠিক উত্তর বলবো? দ্রুত মন্তব্য করে জানাও। 22 নম্বর প্রশ্ন, সাউদাকে 19 নম্বর প্রশ্নের উত্তর বলেছে অপশন ডি। যাচাই করে নেবে আমরা 19 নম্বর উত্তরে কোনটিকে বলেছি। 22 নম্বর প্রশ্নে রয়েছে আমরা। 22 নম্বর প্রশ্নের উত্তর মন্তব্য করে জানাও। 22 নম্বর প্রশ্নের উত্তরে আমরা কোনটিকে সঠিক উত্তর বলবো? অট টু অ্যারাইভ। মন্তব্য করেছে অনিলা আক্তার। দেখা যাক আমরা কোনটিকে সঠিক উত্তর বলি। দে মাইট হ্যাভ অ্যারাইভড। প্রান্ত বলেছো অপশন সি। মুন্না বলেছো অপশন এ। এক একজন এক এক অপশনকে চয়েস করছো সঠিক উত্তর হিসেবে। এক্ষেত্রে সঠিক উত্তর হবে দে মাইট হ্যাভ অ্যারাইভড। তাদের আসা উচিত
তারা এসে থাকবে কমপক্ষে 1 ঘন্টা আগে, এরকম অর্থের ক্ষেত্রে সম্ভাবনা বোঝানোর জন্য তারা হয়তো আসবে এরকম বোঝানোর জন্য আমাদের মাইট মোডাল অক্সিলারি ভার্বটিকে বাছাই করতে হবে। সেক্ষেত্রে অট টু এবং শুড এই দুটি হবে না। আর মাইটের সাথে যেহেতু এটি ভবিষ্যতে ঘটে থাকবে এরকম অর্থ বোঝানোর জন্য হ্যাভ অ্যারাইভড ভার্বের এই ফর্মটি হচ্ছে সঠিক এবং একিউরেট। আমরা ডি নম্বর অপশনটিকে সঠিক বলতে পারছি না। চলে যাচ্ছি পরের প্রশ্নে, 23 নম্বর প্রশ্ন। হোয়াট ইজ দ্য পার্টিসিপল ফর্ম অফ স্প্লিট? এখানে বোঝাতে চেয়েছি হোয়াট ইজ দ্য পার্টিসিপল ফর্ম। পার্টিসিপল বলতে পাস্ট পার্টিসিপল বোঝানো হয়েছে এখানে, যে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ স্প্লিট, স্প্লিটের পাস্ট পার্টিসিপল ফর্ম কোনটি হবে? স্প্লিটের পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল ফর্ম কোনটি হবে? মন্তব্য করেছো সাফিয়া খাতুন অপশন বি। তুমি যদি 23 নম্বর প্রশ্নের উত্তরে অপশন বি বলে থাকো তাহলে আমরা এটিকে সঠিক উত্তর হিসেবে নিতে পারি। আমরা চলে যাচ্ছি প্রশ্নের উত্তরে। এখানে যে স্প্লিট শব্দটি রয়েছে, স্প্লিট শব্দের অর্থ আমরা জানি ভেঙে টুকরো হয়ে যাওয়া, এরকম অর্থের জন্য যে ফেটে যাওয়া, এরকম ফেটে যাওয়া অর্থের জন্য আমরা যে শব্দটি ব্যবহার করি সেই শব্দটির পাস্ট পার্টিসিপল ফর্ম স্প্লিট। আমরা এটিকেই সঠিক উত্তর হিসেবে নিব, আর অন্য যেগুলো রয়েছে সেগুলোকে আমরা সঠিক উত্তর হিসেবে নিতে পারছি না। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। তোমাদের জন্য আমাদের আলোচনা আজকে শেষ প্রান্তে আমরা চলে এসেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের আজকের এটা সর্বশেষ প্রশ্ন। হুইচ অফ দ্য ওয়ার্ড ইজ সিনোনিম অফ লেকিং? লেকিং শব্দের সিনোনিম আমরা কোনটিকে বলবো? হুইচ অফ দ্য ওয়ার্ড ইজ সিনোনিম অফ লেকিং? লেকিং শব্দটি এই অপশনে থাকা 4টি শব্দের কোন শব্দের সিনোনিম বা সমার্থক শব্দ? শেড, রোজ, ওভার্ট, মিসিং। তোমরা খুবই সহজেই এই প্রশ্নের উত্তর করতে পারবে। জবাব বলেছ অপশন 23 নম্বরে রয়েছে। আমরা এখন আছি 25 নম্বর প্রশ্নে। তোমরা 25 নম্বর প্রশ্নের উত্তর অনিলা মন্তব্য করেছো মিসিং। সঠিক উত্তরও হচ্ছে মিসিং। লেকিং শব্দের অর্থ হচ্ছে অভাব, আর মিসিং শব্দের অর্থ হচ্ছে হারিয়ে যাওয়া। সুতরাং অভাব এবং হারিয়ে যাওয়া এই শব্দ দুটোকে আমরা পরস্পর সমার্থবোধক শব্দ বলতে পারি। আর অন্য যে অপশনগুলো রয়েছে সেগুলো এই প্রশ্নের উত্তর হিসেবে আমরা অ্যাপ্রোপ্রিয়েট মনে করছি না। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদের ক্লাসের আজকে এই ছিল আমাদের পক্ষ থেকে আয়োজন। আশা করি তোমরা এনজয় করেছো। অন্য আগামী যে ক্লাসটি তোমাদের জন্য রয়েছে সেই ক্লাসটির সময় আমরা এখানে উল্লেখ করেছি। তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো, অথবা এটি তোমরা মনেও রাখতে পারো, লিখে রাখতে পারো, যাতে আগামী ক্লাসে আমরা মার্চের 1 তারিখে শনিবার রাত 9টায় আবার যুক্ত হতে পারি আমাদের ধারাবাহিক ক্লাসের আয়োজনে, যেখানে আমরা ইংরেজি সাহিত্য নিয়ে কথা বলবো এবং আমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলোতে অংশগ্রহণ করব। কোন অংশ কিভাবে পড়লে আমরা প্রস্তুতিকে আরো সুন্দরভাবে গঠন করতে পারবো এইসব বিষয় নিয়ে আলোচনা থাকবে। তোমাদের কাছ থেকে আমি জানতে চাইবো বিভিন্ন বিষয়, সেগুলো জানানোর সুযোগ থাকবে। আশা করি তোমরা এনজয় করবে। তোমাদের উপস্থিতি কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।